তোহা পুরো বিকেল বাড়ি জুড়ে ভূতের মতন ঘোরাঘুরি করে সন্ধ্যায় রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তোহার জন্মদাত্রী ফাহিমা বেশ কিছুক্ষণ ডেকেছেন। তোহা জবাব দিল না। সে ফ্লোরে বসে মাথা দেওয়ালে ঠেকিয়ে রেখেছে। জীবনটা যেন থেমে গিয়েছে। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিছুতেই কান্না আসছে না। জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছে তার। দুই হাতে মুখ ঢেকে বড় করে বার পাঁচেক নিঃশ্বাস নিল। 2 মিনিটের মাথায় হেঁচকি তুলে কান্না আসে। নাকের পাটা হয় লাল। ছোট্ট ছোট্ট চোখ দুটি জলে সমুদ্র। সেকেন্ড কয়েক পর পর টি শার্টের কোনা দিয়ে জল মুছে যাচ্ছে। বুকে অসহ্যনীয় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা এতটাই বেদনাদায়ক যে এর কোনো কঠিন নাম দিতে ইচ্ছে হচ্ছে তোহার, যাতে শোনা মাত্রই মানুষের কষ্ট হয়। নাকের পানি চোখের পানি এক হয়ে গলা বুক ভিজে যাচ্ছে, যেন বৃষ্টিতে দাঁড়িয়ে আছে সে। মরে যেতে ইচ্ছে করছে। তোহা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবে, এখানে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আজই মরবো আমি। তোহা বিছানায় ওঠে, শক্ত দেখে একটা ওড়না নেয়। এরপর আবার কি ভেবে ওড়নাটা রেখে দেয়। সেফটি পিন নিয়ে চেয়ারে বসে। বাম হাতের দিকে ঝিম মেরে তাকিয়ে থেকে ভাবে, সেফটি পিন দিয়ে রগটা কেটে ফেললে কেমন হয়। সে সেফটি পিন তার সেফটি ত্বকে স্পর্শ করতেই ছ্যাঁত করে ওঠে। না না, সেফটি পিন দিয়ে হবে না, কষ্ট হবে খুব। কষ্ট করে মরা যাবে না, এমনিতেই বুকে অনেক কষ্ট। তোহা গুগলে সার্চ দেয়, সুইসাইড করার সহজ উপায় কি। না, কোনো উপায় নেই। কিছু ওয়েবসাইটে বদমাশ কিছু ছেলে এই প্রশ্নের উত্তরে বলেছে, ছাগলের দড়ি আর কচু শাক দিয়ে চেষ্টা করুন। তোহার জীবনটা নিরামিষ হয়ে গেছে। সেখানে এদের মশকরা দেখে অন্তর্জ্বালা আরও বেড়ে যাচ্ছে। তোহা তার ফেক আইডিতে স্ট্যাটাস দেয়, সুইসাইড করার সহজ উপায় কি, কষ্ট হবে না এমন উপায় বলুন। মিনিট 5-এর মধ্যে 30-40টা কমেন্ট পড়ে। তোহা আশা নিয়ে প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ে। কেউ কেউ উপদেশ দিচ্ছে, তো কেউ কেউ মজা নিচ্ছে। না, এরা কেউ তোহার কষ্ট বুঝবে না। তোহা ফোনটা ছুঁড়ে ফেলে দূরে। ভাবতে থাকে কিভাবে কষ্ট ছাড়া সুইসাইড করা যায়। রাত 9টার দিকে ছাদে চলে আসে। ছাদের কর্নারে দাঁড়িয়ে নিচে তাকায়। সাথে সাথে বুক কেঁপে ওঠে। এই রাস্তায় একবার পড়লে মগজ নাড়ি ভুড়ি বেরিয়ে একসাথে খিচুড়ি হয়ে যাবে। তোহা ঢোক গিলে রুমে ফিরে আসে। পায়চারি করে ঘর জুড়ে। এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, কেউ কারণ না। তোহার দৃঢ় সংকল্প, আজ সে মরবেই। ধীর পায়ে হেঁটে এসে বৃদ্ধা নাহারের রুমে ঢুকলো। সম্পর্কে তোহার দাদি হয়। নাহার তোহাকে দেখতে পেয়ে বললেন, কি রে ছেমরি, সারাদিন নাকি খাস নাই, কি হয়েছে তোর? অত সব তোমাকে জানতে হবে না। তোমার ঔষধের বক্সটা কই? কেন, কি দরকার? আমার ঔষধের বক্সে তোর কি দরকার? নাহারের প্রশ্নের বিরক্তিতে ভুরু কুচকালো তোহা। নিজেই খুঁজতে থাকে গোলাপি বক্সটা। নাহার সূক্ষ্ম চোখে তা পর্যবেক্ষণ করে। তোহা বক্সটি পেলেও কাঙ্ক্ষিত ঘুমের ট্যাবলেট পেল না। ব্যর্থ মন নিয়ে নিজ রুমে ফিরে আসে। কিছু ভালো লাগছে না, মাথাটা ধরেছে খুব। ফোন হাতে নিয়ে স্ক্রিনে কিছু একটা দেখে। মুখ দেখে বোঝা গেল যা দেখতে চেয়েছিল তা দেখতে পায়নি। প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে ক্লান্ত গা এলিয়ে দেয় নরম বিছানায়। ফোনটা বেজে উঠল। তোহা চোখ বন্ধ রেখেই বিছানা হাতড়ে ফোন খোঁজে। নাগাল পেয়েও যায়। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে অঞ্জলির কণ্ঠ। তোহা বলছিস? তোহা অঞ্জলির ফোনে ভারী বিরক্ত হয়েছে। এমন ভাবে অবহেলা স্বরে বলল, তো আমার ফোন কি তোর জামাই ধরবে? রেগে আছিস? না, খোশ মেজাজে আছি। একটা খবর দেওয়ার ছিল, বলে ফেল। আগামীকাল বিকেলে সমুদ্র ট্যুরে যাচ্ছি, তুই যাবি? তোহা চোখ খোলে। হ্যাঁ, এই তো সুযোগ, নিজের ডিপ্রেশন একাকিত্ব কাটানোর সুযোগ। তোহা স্বাভাবিকভাবে বলল, কবে প্ল্যান করলি আর কারা কারা যাচ্ছে? ভাইয়ার অফিস কলিগরা মিলে যাচ্ছে। সবাই নিজের পরিবারের সদস্যকেও নিতে পারবে। তোরও ইচ্ছে সমুদ্র দেখার আর আমারও, তাই ভাইয়া বলেছে আমরা চাইলে যেতে পারি। অঞ্জলির সাথে তোহার আত্মার সম্পর্ক, এমনকি দুই পরিবারের সম্পর্ক বেশ সহজ। তোহা রাজি হয়, বলল, যাব,
বিপ্লব ভাইয়াকে বলিস পাপাকে কল করতে। আচ্ছা বলবো, রাখ এখন, আমার ভীষণ মাথা ধরেছে। অঞ্জলি ফোনটা কাটার অপেক্ষায় তোহা থাকলো না, সে কেটে দিল। এরপর চোখ বুজল। বেশি সময় লাগলো না ঘুমাতে। কান্নার পর জম্পেশ ঘুম হয়। ভালো ঘুমের জন্য হলেও কাঁদা উচিত। তোহা ভেবেছিল বিপ্লব ভাইয়ার অফিস থেকে ট্যুরে যাওয়া হচ্ছে। এই ভুল ভাঙলো এর পরের দিন। বিপ্লব ভাইয়া তার অফিসের ক্লোজ 4-5 জনকে নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে এই প্ল্যান করেছে। বাকি কলিগদের মধ্যে 3 জন পরিবারের সদস্য নিয়েছে, একটাও মেয়ে নেই। সে অঞ্জলি আর বিপ্লব ভাইয়ার একজন কলিগই মেয়েদের মধ্যে। বাস টার্মিনালে সবার সাথে দেখা হয়। ঠিক ঠিক সময়ে যাত্রা শুরু হয়। অঞ্জলি বিপ্লবের কলিগ বসন্তকে একা সিটে বসতে দেখে চট করে পাশে গিয়ে বসে পড়ে। তোহার মেজাজ খারাপ হলেও কিছু বলল না। অঞ্জলি লুকিয়ে লুকিয়ে বসন্তদাকে খুব ভালোবাসে। একসাথে জার্নির সুযোগ পেয়েছে, থাকুক না। তোহার পাশে বসে বিপ্লব ভাইয়ার কলিগ মেয়েটি তোহাকে বিগলিত করে সে প্রশ্ন করে, নাম কি? তোহা পিটপিট করে তাকায়। এরপর সহজ গলায় বলে, তোহা আহমেদ। আপনার নাম কি? আমি শেখ নূপুর। তুমি আমাকে তুমি করে বলতে পারো। তোহা মিষ্টি করে হাসলো, যার অর্থ সে তুমি করেই বলবে। নূপুর কথা বাড়াতে থাকলো, সিট খালি পেলে সবাই জানালার পাশে বসতে চায়, তুমি বসনি কেন? আমার জানালার সিট ভালো লাগে না। নূপুর অবাক হওয়ার ভান করে বলল, এই প্রথম কোনো মেয়ের মুখে শুনলাম। তোহা মনে মনে বেশ বিরক্ত হলেও কিছু বলছে না। কি দরকার অন্যের প্রফুল্লতা কেড়ে নেওয়ার? কথার ফাঁকে তোহার নজর পড়ে পিছনের সিটে। ব্ল্যাক শার্ট পরা একটা ছেলে আর চোখে তার দিকে তাকিয়ে আছে। তোহা ভুরু কুঞ্চিত করে ফেললো, চোখ সরিয়ে নিল। নূপুরের সাথে আলাপ জমানোর চেষ্টা করলো। আচ্ছা, আমি তোমাকে আপু ডাকলে খুশি হবে নাকি আপা? নূপুর হেসে কোমল কণ্ঠে বলে, তোমার যাতে তৃপ্তি তাই দেখো। তাহলে আপা ডাকি? আপা ডাকটাই কিছু যেন একটা আছে। আমি আমার কাজিনদেরকে আপা ডাকতে চাই, কিন্তু তাদের আপা ডাকটা আনস্মার্ট লাগে। নূপুর হাসলো, দীর্ঘ হাসি দিয়ে বলল, সত্যি বলেছ, আপা ডাকটাই অদ্ভুত একটা টান আছে। আমি আমার বোনকে আপা ডাকি, আমার ছোট বোনও আমাকে আপা ডাকে। তোহার মনে হচ্ছে ছেলেটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একবার কি ফিরে দেখবে? সেই চিন্তা তোহা করছে মিনিট খানিক ধরে। শেষমেশ সে পিছনে ফিরে তাকায়। সত্যিই তাই, ছেলেটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে। অথচ তোহার বিন্দুমাত্র অস্বস্তি হচ্ছে না। সে স্বাভাবিকভাবেই চোখ ঘুরিয়ে নেয়, সিটে হেলান দিয়ে চোখ বোঝে। বেশ কিছুক্ষণ পর তোহা আবিষ্কার করলো ছেলেটি তার ডান পাশের সিটে এসে বসেছে। আগে যিনি বসেছিলেন তিনি পিছনে চলে গিয়েছেন। কি অদ্ভুত! তোহা ছেলেটিকে ইগনোর করতে চাইছে, কিন্তু পারছে না। চতুর্থবারের মতো তাকিয়ে দেখলো ছেলেটি তার কোমরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তোহা ডান পাশের কোমরের দিকে তাকিয়ে দেখলো কামিজ ওপরে উঠে এসেছে, ফলস্বরূপ কোমর দেখা যাচ্ছে। তোহার মিজাজ বিগড়ে যায়, কামিজ টেনে উন্মুক্ত অংশ ঢাকে। এরপর বড় করে নিঃশ্বাস নিয়ে নিজের মেজাজ কন্ট্রোল করে আবার চোখ বোঝে। তোহা ছেলেটির দিকে না তাকিয়েও বুঝতে পেরেছে ছেলেটি ভারী অবাক হচ্ছে তার ব্যবহারে। অবাক হওয়ারই কথা। রাত তখন অনেকটা। একদম প্রথম সারির প্রথম সিটের একটি মেয়ে বিরতিহীনভাবে বমি করছে প্রায় 10 মিনিট ধরে। বাসে উঠলে এত বমি হয়, তাহলে ওঠে কেন এরা? অন্যদের বিভ্রান্ত করে। মেয়েটির মা বাস ড্রাইভারকে বাস থামাতে বলছেন। ফার্মেসি থেকে মেয়ের জন্য ওষুধ নেবেন। বাস ড্রাইভার কিছুতেই থামাবেন না। তোহার ড্রাইভারকে ঘাবড়া মনে হচ্ছে। ড্রাইভার বলছেন, পলিথিনে বমি করান আর পানি খাওয়ান, রাতের বেলা বাস থামানো যাইব না। এই নিয়ে মহিলা ভেজাল করছেন খুব। মহিলার মুখে একটা ঝগড়াটে ছাপ আছে। তোহা বিরক্তিতে মুখ বিকৃত করলো। এত বিশৃঙ্খলা ভালো লাগে না তার। অঞ্জলির পাশ থেকে বসন্ত বলল, সামনে তো একটা বাজার আছে, ড্রাইভার চাচা আপনি বরং কষ্ট করে একটু বাস থামানোর চেষ্টা করিয়েন। ড্রাইভারের বসন্তের কথা পছন্দ হলো না, তবুও তিনি থামালেন। মহিলা মেয়েকে নিয়ে নেমে যান। পিছু পিছু আরও অনেকে নামেন, এটা ওটা কেনার অজুহাত দিয়ে। একসময় বাসের সবাই নেমে যায়, শুধু বাকি তোহারা। বাস ড্রাইভার বিরক্তি নিয়ে বলেন, আপনাদের কিছু দরকার লাগলে নিয়ে আসেন। না চাইতেও ওরা নামলো। বিপ্লব লুকিয়ে একটা সিগারেট ধরিয়ে ফেললো। অনেকক্ষণ সিগারেট থেকে দূরে ছিল।
অঞ্জলিকে বসন্ত চানাচুর কিনে দিচ্ছে। নূপুর আর তোহা পাশাপাশি দাঁড়িয়ে। তোহা চিপস দেখছে, কোনটা কিনবে বুঝে উঠতে পারছে না। নূপুর খেয়াল করে বাসের সেই অসভ্য ছেলেটি তোহার গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করছে। নূপুর শুরু থেকেই দেখছে ব্যাপারটা। নূপুর বরাবরই প্রতিবাদী মেয়ে। চাকরিজীবী বেশিরভাগ মেয়েই সাহসী আর প্রতিবাদী হয়। নূপুর তোহাকে টেনে সরিয়ে ছেলেটির সামনে দাঁড়ায়। চেহারায় রাগ ভাব নিয়ে বলে, এই ছেলে, তোমার সমস্যা কি? বাসায় কি মা বোন নেই নাকি? ছেলেটি যেন আকস্মিক ঘটনায় থতমত খেয়ে গেল। কয়েকজন খারাপ চোখে তার দিকে তাকিয়ে আছে। ভোর সকালে বাস এসে থামে গন্তব্যে। আরও আগে পৌঁছানোর কথা ছিল। রাস্তায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল, যার জন্য এতটা দেরি হলো। 4 দিনের ট্যুরে আসা এখানে শুধু সমুদ্র সৈকত নয়, আরও দর্শনীয় স্থান ও স্থাপনার জন্যই আসা। বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এই অঞ্চলে উল্লেখযোগ্য জনপ্রিয় স্থান রয়েছে অনেক। বিপ্লব আর বসন্ত হোটেল বুকিং করেছেন অনলাইনে। রুমে উঠতে হবে 11টায়। সবাই মিলে নাস্তা সেরে সমুদ্রের দিকে এগোতে থাকলো। তখন অঞ্জলি তোহাকে প্রশ্ন করলো, এখানে আরও কি জনপ্রিয় জায়গা আছে জানিস? তোহা দূরে তাকিয়ে ভাবে, এরপর নির্লিপ্তভাবে বলল, আছে শুনেছি, নাম মনে নেই। অঞ্জলি খুশিতে বাকবাকুম হয়ে বলল, আমরা সব জায়গায় ঘুরবো, তাই না? তোহা কিছু বলল না। অঞ্জলি মুখ গুমট করে ফেলল। তোহার মাঝে মাঝে কি যেন হয়, কি অদ্ভুত ব্যবহার করে, পাত্তাই দেয় না একদম। অঞ্জলি তোহাকে পাশ কাটিয়ে বসন্তের পাশাপাশি হাঁটার চেষ্টা করে। সমুদ্রে দেখা মিলল দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকা বেলা। সৈকতের বুকে আছড়ে পড়া এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, মেঘ কালো সারি সারি ঝাউবন, ভোরের আকাশে পূব পাহাড়ের পিছন থেকে কাঁসার থালার মতন বেরিয়ে আসা সূর্যের মায়াবী রূপ, কি সুন্দর, স্বপ্নের মতন সব। তোহার সব কিছু পরিপূর্ণ লাগছে। না, ঠিক নয় কথাটি। তোহার কিছু একটা মিসিং মনে হচ্ছে, এবং সে জানে মিসিংটা কি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল তোহা। হোটেলে তোহার রুম পার্টনার হলো নূপুর আর অঞ্জলি। একটি রুমে 3টি বেড। দুপুর কাটলো সমুদ্র পাহাড়ের স্লিপিং চেয়ারে শুয়ে। পুরো দুপুরটা অন্যরকম ছিল। যতদূর চোখ যায় নীলে নীলে ঢেউয়ের মেলা, বজ্রপাতের মতন ঢেউয়ের শব্দ। 3টার দিকে নূপুর আর তোহা একসাথে ফিরছিল হোটেলে। তখন আবিষ্কার করলো বাসের সেই ছেলেটিকে। নূপুরের মেজাজ খিঁচড়ে গেল। পরে জানতে পারলো ছেলেটি তাদের পাশের রুমটাই নিয়েছে। নূপুর আশ্চর্য হয়ে ভাবছে, একটা ছেলের এত সাহস হয় কি করে? পাবলিকের মারের কি কোনো ভয় নেই? নূপুরের ইচ্ছে হচ্ছে কয়েকটা দিতে ছেলেটাকে, কিন্তু ছেলেটি এখনো তেমন কিছু করেনি মারার মতন। রাতে যখন সে ছেলেটিকে প্রশ্ন করেছিল, ছেলেটি জবাব না দিয়ে বাসে উঠে গিয়েছিল। নূপুর মিনমেনে গলায় তোহাকে বলল, ছেলেটা বেশি করছে না? তোহা অবাক হওয়ার ভান করে বলল, কোন ছেলেটা? ওই যে ফাজিল বদমাস বাসের ছেলেটা। তোহার বেশ মজা পেল নূপুরের কথা শুনে। নূপুর তোহার হাসি দেখে বলল, তুমি হাসছো? একটুও কি রাগ হচ্ছে না? ছেলেটার স্পর্ধা দেখে আমি তো অবাক হচ্ছি। তোমার কি পূর্ব পরিচিত? আগে থেকেই জ্বালায়? আমি বলে রাখছি, এখনই যা ব্যবস্থা নেওয়ার নিয়ে নাও, নয়তো এই ছেলে খুব বড় ক্ষতি করে ফেলতে পারে। তোহা ছোট্ট করে বলল, আচ্ছা। নূপুর তোহার ওপর বিরক্ত হচ্ছে খুব। মেয়েটা কেমন জানি অনুভূতি শূন্য। রাত 11:30 তোহা হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকে। পরনে তার শাড়ি। সাদা শাড়ির পাড় ছোট্ট ছোট্ট নীল ফুলে সেজে আছে। তোহার ঘাড় অব্দি সোজা চুল, নাক খাড়া, ফর্সা দেখতে। আকাশে থালার মতন ইয়াব বড় চাঁদ। চাঁদের মায়াবী আলোতে তোহাকে ভারী স্নিগ্ধ লাগছে। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। সামনে বিশাল সমুদ্র, নীল আকাশ জুড়ে জ্যোৎস্নার লুটোপুটি খেলা। চোখ বন্ধ করতেই কানে সমুদ্রের গর্জন। কারোর উপস্থিতি টের পেয়ে তোহার চোখ খুলল। বাসের সেই ছেলেটি তার একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। তোহা কপাল কুঁচকে ফেলল। এরপর উল্টো দিকে হাঁটা শুরু করলো। তাল মিলিয়ে ছেলেটিও পাশাপাশি হাঁটছে। তোহা জোরে জোরে নিঃশ্বাস ফেলেও রাগ নিয়ন্ত্রণে আনতে পারল না। চট করে দাঁড়িয়ে পড়ল। এরপর কটমট করে বলল, কি সমস্যা তোমার নিনিত? পিছু লেগেছো কেন? তোমার সাথে তো ফাইনাল ব্রেকআপ হয়েই গেল, তবুও।
তোহাকে পুরো কথা শেষ করতে না দিয়ে নিনিত বলল, আমি ব্রেকআপ করিনি, তুমি একা একা ব্রেকআপ করেছো, আমাকে সব কিছু থেকে ব্লক করেছো। একজন ব্রেকআপ করলেই হলো, তুমি কেন পিছু লেগে এখান অবধি চলে এসেছো? আসবো না, একদল ছেলের সাথে চলে এসেছো। আমার বাপ অনুমতি দিয়েছে বলেই এসেছি। নিনিত শার্টের হাতা ভাঁজ করতে করতে নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার বাপ দিয়ে দিয়েছে এর মানে আমি আমার হবু বউকে তো একা ছেড়ে দিতে পারি না এক বস্তা ছেলের সাথে? তোহা হাঁ করে তাকায়। ব্রেকআপের পরও একটা মানুষ এত অধিকার দেখিয়ে কি করে কথা বলে? তোহা একবার চোখ বুঝে নিঃশ্বাস ফেলল। এরপর বলল, তোমাকে আমি বিয়ে করছি না, তুমি যা করেছো আমার কোনো দোষ নেই তোহা। সব অপরাধীর জন্মগত অধিকার ধরা পড়ার পর অপরাধ অস্বীকার করা। বেশি জানো তুমি। তোহার কথা বলতে ইচ্ছে করছে না, সে ঘুরে দাঁড়ায় হোটেলে ফিরে যাওয়ার জন্য। ব্যস্ত পায়ে হাঁটা শুরু করে। নিনিত দৌড়ে এসে সামনে দাঁড়ায়, অপরাধী স্বরে বলে, তুমি যে অভিযোগ করেছো সেটা ঠিক না। আমার বোঝানো উচিত ছিল তোমাকে, তা না করে উল্টে রাগ ঝেড়েছি, এর জন্য আমি সরি। আমাকে এখন বোঝানোর সুযোগ দাও প্লিজ। তোহা 2-1 সেকেন্ড নিনিতের চোখের দিকে তাকিয়ে দেখলো, তারপর সমুদ্রের দিকে মুখ রেখে বলল, বলো কি বলবে। নিনিত মৃদু হাসলো। সে জানে তোহাও তার সাথে মিলতে চাইছে, আর তোহা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ তোহা নিজেও বিশ্বাস করে না, শুধুমাত্র তার মুখ থেকে পজিটিভ দিকটা জানতে চেয়েছিল। নিনিত তোহার ডান হাত মুঠোয় নিল। তোহা তাকালো না। নিনিত বলল, আমি জানি তুমি একবারও ভাবছো না মিলার সাথে আমার সম্পর্ক আছে। মিলার সাথে মাত্র 16 দিন আমার প্রেম ছিল, দুজনের পক্ষ থেকেই ভালোবাসা ছিল না, সেটাও তুমি জানো। আমার অনেক প্রাক্তন আছে, আমি মানি। তুমি জীবনে আগে আসনি বলেই তো এত প্রেম করেছি। এই যে তুমি এসেছো প্রায় 3 বছর, একবারও কোনো মেয়ের দিকে অন্য চোখে তাকাইনি, সেটা তুমিও জানো। মিলার সাথে আমার যোগাযোগই ছিল না, আমাদের ফাইনাল করে ব্রেকআপও হয়নি। প্রেমের 16 দিনের দিন মিলা ফ্রান্স চলে গেল, আমিও 2 দিন পর ভুলে গেলাম মিলা বলে কাউকে চিনতাম। এমনই সম্পর্ক ছিল। সেদিন হুট করে রাস্তায় দেখা হলো, অনেক দিন পর দেখেছে তো, উত্তেজনায় জড়িয়ে ধরেছে পূর্ব পরিচিত হিসেবে, আর সেটাই তুমি দেখেছো। আচ্ছা ভাবো তো, আমার যদি সম্পর্ক রাখারই মন ছিল, আমি কি আমার 13 জন এক্সের ছবি তোমাকে দেখাতাম? তোহার কাঠখোট্টা স্বরে বলল, এত এক্স আছে বলে তোমার কি গর্ব হচ্ছে? তা কখন বললাম? তোহা নিনিতের প্রশ্ন উপেক্ষা করে বলল, আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন এমন মানুষের মতন বুঝিয়ে বললেই পারতে। নিনিত 2 কান ধরে ফেলল, অনুরোধ করে তোহাকে বলল, সরি। তোহা আর চোখে নিনিতের চোখের দিকে তাকালো। নিনিত আবারও ক্ষমা চাইল। তোহা সমুদ্রের দিকে এগিয়ে যায়। নিনিত যায় পিছন পিছন, বলে, আবার সুইসাইডের চেষ্টা করছিলে তুমি? তুমি তখন যেভাবে আমাকে বকলে, এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম তোমার এক্সের সাথে তোমার সম্পর্ক আছে। আমার সব এক্সের সাথে 1 মাসের বেশি প্রেম ছিল না, যে টান অনুভব করে আবারও প্রেমে জড়াবো। তখন তো বলনি। একটু ভেজাল হয়েছিল বাইরে, বাসায় এসে তোমার অভিযোগ শুনে বাইরের রাগটা তোমার ওপর ঝেড়ে ফেলি, এজন্য আমি সরি তোহা। আর্মিদের সাথে প্রেম করাটাই ভুল। আর্মিরা কি করলো? আমি আর্মি বলে এখন পুরো আর্মি জাতির দোষ? হ্যাঁ তাই। তোহার ঠোঁট টিপে হাসলো। নিনিত বলল, এখন নিয়ে 60 বার সুইসাইডের চেষ্টা করেছো, যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটে যায়? আমি মন থেকে তো চেষ্টা করি না, তবুও কথায় কথায় সুইসাইডের কথা ভাবার কি দরকার? আমি তো শক্ত মনের মানুষ ভেবেছিলাম তোমাকে। আমি এমনই। নিনিত সরু চোখে তোহার দিকে তাকালো। তোহা নিনিতের দিকে না তাকেই মুচকি হাসছে। নিনিত তোহার সামনে হাঁটু গেড়ে বসে। তোহা অবাক হয় না, সে জানতো এরকম হবে। গত মাসে নিনিত তার পুরো পরিবার নিয়ে বিয়ের প্রপোজাল নিয়ে আসে। তোহার পরিবার রাজি হয়। তখন তোহা বেঁকে বসে, নিনিতকে ছাদে ডেকে বলে, আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? জ্যোৎস্না রাত, সামনে সমুদ্র, এমন সময় নীল শার্ট পরে আমার হবু বর আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে, তারপরই বিয়ে হবে। নিনিতে তখন একটুও রাগ হয়নি, তোহার শর্ত মেনে নেয়। তোহার ভালোবাসা পেতে কত যে কষ্ট হয়েছিল তার। যার এত প্রাক্তন আছে তাকে কিছুতেই ভালোবাসবে না তোহা, কিন্তু এক সময় ঠিকই প্রেমে পড়ে গেল, ভালোবেসে ফেললো। রাগারাগি করলো তোহার বাবা মা, মেয়ে প্রেম করে আবার শর্তও দেয়।
বাসে যখন নিনিতকে দেখলো তোহা, তখনই তোহা ভেবে নিয়েছিল নিনিত এই সুযোগ হাতছাড়া করবে না। ঠিক তাই হলো। নিনিত চমৎকার করে বলল, রাজকন্যা তোহা, আপনি কি আমার রাজ্যের রানী হবেন? তোহা দুদিন পর মন থেকে প্রাণ খুলে হাসলো, হাত বাড়িয়ে দেয় নিনিতের দিকে। নিনিত আংটি পরিয়ে দিল সযত্নে। এরপর দুই হাত ছড়িয়ে বলল, বুকের বাঁ পাশে অনেকক্ষণ সময় নিয়ে কি মাথা রাখবেন? নিনিতের কথার ঢঙে তোহা আবারও হাসলো। শক্ত করে নিনিতকে জড়িয়ে ধরে বলল, ব্লু শার্টে তোমাকে কি দারুণ লাগে তুমি জানো? জানি। হ্যাঁ, তুমি তো সবই জানো। আসলেই সব জানতার ভান ধরো। আমি যখন ব্লু শার্ট পরি তুমি আর চোখে আমাকে দেখো, মুগ্ধ হয়ে দেখো, তাই জানি। তোহা ধরা পড়ে লজ্জা পেল খুব। সত্যি সে লুকিয়ে নিনিতকে দেখে, কেন জানি সরাসরি তাকাতে পারে না, মন কেমন করে। তোহা আলতো করে নিনিতের বুকে কিল দিয়ে বলল, কচু। নিনিতের প্যান্টের পকেট থেকে ফোন পড়ে যায়। নিনিত নত হয়ে ফোন তুলতে তখন অনেক দূরে চোখ পড়ে। বাসে তোহার পাশে বসা মেয়েটা ব্যস্ত পায়ে এদিকেই আসছে, সাথে বিপ্লব। বিপ্লবকে চেনে নিনিত। মেয়েটা নিশ্চয়ই ভাবছে সে তোহাকে ডিস্টার্ব করছে, তাই বিপ্লবকে নিয়ে আসছে তাকে পিটাতে। নিনিতের ধারণাই ঠিক। নূপুর তোহাকে খুঁজতে সমুদ্রের পাড়ে এসেছিল, তখন দেখলো নিনিত তোহার পিছনে হাঁটছে। নূপুর সাবধানী হয়ে ওঠে, হোটেল থেকে বিপ্লবকে ডেকে নিয়ে আসে। নিনিত তোহাকে বলে, তোমার লেডি পার্টনার আসছে আমাকে পেটানোর জন্য। তোহা ঘুরে থাকায়। নূপুর আর বিপ্লব ভাই আসছে। তোহা নিনিতকে বলে, উনি নূপুর আপু, আপুটা তোমাকে বখাটে ভেবেছে। নিনিত নিজের গাল ছুঁয়ে আক্ষেপ করে বলল, আমি কি দেখতে বখাটের মতন? নিনিতের কথা শুনে তোহা জোরে হেসে ফেলল। নিনিত তোহাকে ফিসফিসিয়ে বলে, তোমার এই বোন আমাকে অনেক জ্বালিয়েছে বাসে, বারবার আগুন চোখে তাকিয়েছে। এখন আমি জ্বালাবো, তুমি শুধু দেখো। কথা শেষ করেই নিনিত তোহাকে কাঁধে তুলে নেয়, এরপর উল্টে দৌড়াতে থাকে। নূপুর আকস্মিক ঘটনায় হতবম্ব। সেই নিনিতকে পিছনে ধাওয়া করে চেঁচিয়ে উঠল, কিডন্যাপার, কিডন্যাপার, কেউ ধরুন, মেয়ে ধরা। নূপুর খেয়াল করেনি বিপ্লব তার পিছু আসছে না, কারণ বিপ্লব নিনিতের মুখ দেখেই চিনে ফেলেছে। নূপুরকে কিছু বলার পূর্বেই নিনিতকে ধাওয়া করে নূপুর। সমুদ্র তীরে ঘেঁষে নিনিত যেদিকে চোখ যায় দৌড়াচ্ছে, পিছনে পিছনে নূপুর। তোহার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। চুলের জন্য তোহার মুখটা দেখা যাচ্ছে না, তাই নূপুর তোহার হাসিটা দেখতে পাচ্ছে না। বিপ্লব দূর থেকে সেই দৃশ্য দেখে হেসে উঠল গগন কাঁপিয়ে। সমুদ্রের গর্জনে চাপা পড়ল সেই হাসি। জমিনের এই দৃশ্য দেখে যেন আকাশের চাঁদও হাসছে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।